আসসালামু আলাইকুম। আমার এলাকার এক স্নেহের ছোট ভাই তিনি বলেছেন, পিআর পদ্ধতির অনেকেই পিআর এই কথাটার মানেই নাকি জানেন না। তারা অযথা এই হিউমার ছড়াচ্ছেন পিআর পদ্ধতির নানা বিষয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে। ব্যাপারটা এমন, সব জানতা শমসের আলী, মানে তারাই সব জানেন আর অন্য কেউ জানেন না। কথায় আছে না, নিজের ভালো পাগলেও বোঝে। জামাত ইসলাম, অনেকেই বলেন জামাত ইসলাম খুবই স্মার্ট এবং শিক্ষিত একটি রাজনৈতিক দল কিংবা সংগঠন। সেই রাজনৈতিক দলের মধ্যেও যে নানা স্মার্ট ব্যক্তিত্ব আছে, সুতরাং তাদের চাওয়াটাও নানাভাবে বিশ্লেষণ রয়েছে। অর্থাৎ তারা চাইবে আগামীর যেই গতানুগতিক যে নির্বাচন ধারা পদ্ধতি বাংলাদেশে চলে আসছে, সেখানে তাদের যেই ভরাডুবি, তাদের যেই ক্রমান্বয়ে নিম্ন দিকে যাওয়ার যেই প্রবণতা, সেখান থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই তাদেরকে এই পিআর পদ্ধতির মধ্যে যেতে হবে। আর এই কারণেই এই স্মার্ট এই রাজনৈতিক দলটি তারা এই পিআর পদ্ধতির জন্য জোর দিয়েছেন। অর্থাৎ নিজের ভালো পাগলেও বোঝেন। যেহেতু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন, অর্থাৎ বাংলাদেশের এটি রাজনৈতিক দল এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে। সুতরাং এখন একটা সুন্দর সময় বিরাজ করছে। এই সময়ের মধ্যে বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা যদি এই কোনোভাবে যদি পিআর পদ্ধতিকে যদি ঠেলে ঠুলে যদি নিয়ে যেতে পারে, তাহলে শতাংশ অনুযায়ী তারা একটা বড় অঙ্কের আসন সংখ্যা এই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। এমনকি তারা ক্ষমতায়ও যেতে পারেন, অর্থাৎ তারা রাষ্ট্র পরিচালনারও দায়িত্ব নিতে পারেন। যে কারণে তারা এই পিআর পদ্ধতির ক্ষেত্রে জোর দিয়েছেন। চলুন এবার একটা জরিপ দেখা যাক যে আসলে এই জামাতে ইসলাম কেন স্মার্টলি তারা এই পিআর পদ্ধতির কথা বলছেন। আমি আপনাদের সামনে বলি, আপনারা খাতা কলম নিয়ে বসেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয় জানেন 1991 সালে এই বাংলাদেশের নির্বাচনে জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিতে না পারলেও তারা 222টি আসনে প্রার্থী দিয়েছিলেন, এবং সেই 222টি আসনে প্রার্থী দিয়ে তারা মাত্র পেয়েছিলেন 18টি আসন। এবং সেই হিসাবে সেই সময় যে ভোটের সংখ্যা তারা পেয়েছিল, সেই সংখ্যা দাঁড়ায় হচ্ছে 12.13%। অর্থাৎ পিআর পদ্ধতির শতাংশ অনুযায়ী সেই সময় সিট পাওয়ার কথা ছিল 48টা। তার মানে বুঝতে পারছেন যে কেন তারা ঘুরে ফিরে এই পিআর পদ্ধতির দিকে ঝুঁকছেন। এবার আসে দেখ 1996 সালের নির্বাচনের কথা। 1996 সালের নির্বাচনে কি বলছে, 300টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, সেখানে 3টি মাত্র আসন পেয়েছিল, এবং সেই সময় মোট ভোটারের সংখ্যা ছিল তাদের 8.62%। সেই হিসাবে সেই সময় তারা 25টি আসন পেতেন, কিন্তু ওই পদ্ধতি অনুযায়ী সে মাত্র 3টা আসন পেয়েছেন। এবার আসে 2001 সালের কথা। 2001 সালে বিএনপির সাথে জোট করে তারা নির্বাচনে গিয়েছিল, সেখানে বিএনপি 30টি আসন তাদেরকে ছেড়ে দিয়েছিল, অর্থাৎ 30টি জায়গা তাদেরকে ছেড়ে দিয়েছিল আর কি। সেই 30টি আসন ছেড়ে দেওয়ার পরেও তারা 17টি আসনে জয়লাভ করে। মানে বিএনপি ছেড়ে দেওয়ার কারণে বিএনপির ভোটগুলো তারা পায়, বিধায় তারা 17টি আসনে জয়লাভ করে, এবং মোট ভোটারের শতাংশ অনুযায়ী পেয়েছিল 4.2%। অর্থাৎ পিআর পদ্ধতিতে যদি আসি তাহলে এখানেও আসনের সংখ্যা অনেক। এবার সর্বশেষ আছে 2008 সালের কথা।
2008 সালে 39টি আসনে তারা প্রতিদ্বন্দ্বী করেন। সেই সময় মাত্র 2টি আসনে জয়লাভ করেন। অর্থাৎ সেই সময় মোট ভোটারের শতাংশ তারা পেয়েছিল 4.6%। অর্থাৎ সেই হিসাবে যদি পিআর পদ্ধতিতে যদি আমরা আলাপ করি তাহলে সেই সময় পাওয়ার কথা ছিল 13টি আসন, কিন্তু পাইছে মাত্র 2টি আসন 39টার মধ্যে। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে 1991, 96, 2001, 2008, এই যে বললাম না 2091 পেয়েছিল 12.13%, 1991 পেয়েছিল 12.13%, 1996 পেয়েছিল 8.62%, 2001 পাইছিল 4.24%, 2008 পাইছিল 4.6%। তার মানে দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে তাদের শতাংশ সংখ্যা কমেছে। তো সেই হিসাবে যদিও বর্তমান পরিস্থিতির একটু ভিন্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটা ব্যাপক প্রসারণা রয়েছে, সেই হিসেবে তারা মনে করছেন অনেকেই যে তারা অনেক আসন পাবেন, কিন্তু জরিপ অনুযায়ী তারা দেখছে তাদের যে ভোটের রাজনীতি, সেই ভোটের রাজনীতি তাদের শতাংশ ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হয়েছে। অর্থাৎ আগের মতো যদি এবারও যদি নির্বাচন হয় সেই নির্বাচনেও ভরাডুবি হতে পারে। সেই জায়গা থেকেই তারা এই পিআর পদ্ধতির কথা বলছেন। ওই যে প্রথমে বললাম না, নিজের ভালো পাগলেও বোঝে, আর এই একই কাজ তারাও করতে যাচ্ছেন। এখন আসেন অন্যান্য রাজনৈতিক দলের কথা। এখন হয়তো আপনি বলবেন যে তাহলে পরে অন্যান্য রাজনৈতিক দল কেন বলছেন পিআর এর কথা? বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার পতনের পরে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে, নাম হয়েছে এনসিপি, ন্যাশনাল ওই যে কি জানো ভুলে গেলাম আর কি, সেই পার্টি। তো ওই পার্টি এই ফ্যাসিস্ট সরকার পতনের পর তাদের এই একটা ব্যাপক একটা ডিমান্ড ছিল, বিশেষ করে তরুণদের মধ্যে। অর্থাৎ তরুণ যে ভোটের সংখ্যা, সেই ভোটের সংখ্যার 90% ভোট এই এনসিপিতে পাওয়ার কথা ছিল, কিন্তু দিন যত গড়ছে ততই এনসিপির এই তরুণ ভোটারের ক্ষেত্রে ভাটা পড়ছে, যেটা বিভিন্ন জরিপ থেকে আমরা দেখেছি। এই জরিপ দেখার পরে এনসিপির মাথা খারাপ হয়ে গেছে। আর এই কারণে এনসিপি তারা বুঝতে পারছেন যে আগের যেই ভোটের যেই রাজনীতি, সেই হিসাবে যদি আমরা আগাই তাহলে আমাদের দ্বারাও একটা আসন পাবার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি, যেতে হবে ওই পিআর পদ্ধতিতে। এবার আসি ইসলামী আন্দোলনের কথা। নিশ্চয় আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন, এটা নিয়ে আমি আর বেশি বলবো না, কারণ আমার অলরেডি ভিডিওর লেন্থ অলরেডি বেড়ে গেছে আর কি। তো ওই ব্যক্তি এখন পিআর পদ্ধতি নিয়ে আসছেন। আর আছে কারা? খেলাফত মজলিস, অন্য মজলিস, এই অর্থাৎ ভোটের রাজনীতিতে যাদের মানে একটা ভালো জায়গা তৈরি করার সক্ষমতা যেহেতু তাদের নাই, সেই জায়গা থেকে তারা মনে করছেন যে পিআর পদ্ধতি যদি কোনোভাবে আমরা ঠেলে ঠুলে রাস্তায় নামাতে পারি তাহলে এই শতাংশের পরিমাণ অনেক বেড়ে যাবে। সেই হিসাবে অন্তত রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারলেও, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে না পারলেও, তারা অন্তত তাদের মধ্য থেকে শতাংশ অনুযায়ী সবাই সংসদে যেতে পারবেন। আর এই কারণে এই অতি স্মার্ট এই ব্যক্তিগুলাই পিআর পদ্ধতির উপরে জোর দিয়েছেন। এবার আসি ভিন্ন কথায়। ভাই, আপনি রাজনীতি করবেন মানুষের জন্য, দেশের জন্য, এই সমস্ত মানুষের জন্য তো রাজনীতি করবেন। তো আপনি আসলে কতটা জনপ্রিয় এটা তো টেস্ট করা আপনার ক্ষেত্রে দায়িত্ব। তো আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি আপনার এলাকায় থেকে দাঁড়ান, মানুষ আপনাকে ভোট দিক, আপনাকে পছন্দ করে ভোট দিক,
তারপরে আপনি নির্বাচিত হন, হন না। অযথা আপনি কেন এই পিআর পদ্ধতি থেকে, যেটা গত 54 বছর যেই সংবিধানের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, যেই সংবিধানের ভিত্তিতে এত কিছু হচ্ছে, আপনি অযথা কেন আর একটা পদ্ধতিকে এই সংবিধানের মধ্যে ঢোকাতে গিয়ে আপনি পুরো সংবিধানকে আপনি চেঞ্জ করে একটা লম্বা সময় আপনি দীর্ঘায়িত করবেন? এইটা তো হয় না। তো এই কারণেই বলবো, এই সমস্ত কিছু বাদ দিয়ে আসুন, আগামীর যেই গণতান্ত্রিক যে নির্বাচন যেটা বিগত হয়ে এসেছে, ঠিক একইভাবে আমরা সেই নির্বাচনের মধ্যে ঢুকে পড়ি। নির্বাচন হোক, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার, আপনাদের যা যা ডিমান্ড থাকা দরকার, চলুন আমরা সেই সব বিষয় নিয়ে আলাপ করি। এই এই সমস্ত বিষয়কে এই সামনে নিয়ে এসে নতুন করে বিতর্ক, নতুন করে নতুন কোনো কিছু তৈরি করতে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে এখানে জায়গা করে দিয়ে একটা ঘোলাটে অবস্থা তৈরি করে, সেটা আমাদের মনে হয় কারোর ক্ষেত্রেই ভালো হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।